বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাসটি। আমি মোহাম্মদ ইমরান জাবেদ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, বলখালী শাহ ইসলাম ডিগ্রি কলেজ, বলখালী, চট্টগ্রাম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমার ক্লাসটি উপস্থাপন করছি ইন্টার ফার্স্ট ইয়ার মানবিক স্টুডেন্টদের জন্য। গত ক্লাসে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে অনুমান নামক চ্যাপ্টার থেকে অনুমান কি সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অনুমানের প্রকারভেদ নিয়ে। তারপর আর একটু ব্রিফ করেই গত ক্লাসে কি বলেছিলাম। আমরা জানি যে কি অনুমান কি, অনুমান হচ্ছে কি জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার একটি মানসিক প্রক্রিয়া। তো তোমাকে এখানে মনে রাখতে হবে যে কি আমরা যে অনুমান বা ধারণা নিয়ে আলোচনা করেছি, অনুমান কথাটি কিন্তু তোমার যুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অনুমানকে সাধারণত তোমার পদসমূলকভাবে বা বৈজ্ঞানিকভাবে আলোচনা করা যায় না, তবে ভাষায় প্রকাশ করা যায়। এই জন্য তুমি দেখতে পাবে যে কি যুক্তিবিদ্যায় যুক্তি বলতে কি বুঝো বা যুক্তি কাকে বলে, এরকম যদি প্রশ্ন করা হয় তখন তোমার সেখানে উত্তর দেওয়া আছে যে কি অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি অনুমানের ক্ষেত্রে তোমার জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য, অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয়ে বা জ্ঞাত সত্য থেকে একটি নতুন একটি সত্য বা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। অর্থাৎ অনুমানের ক্ষেত্রে আমরা তোমাকে বুঝতে হবে যে কি আমরা একটা জানা বিষয় থেকে অজানা বিষয়, অর্থাৎ একটা জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হই। যেমন তোমার ধরো দূরে কোথাও আগুন লেগেছে, এখন আমরা জানি যে কি দূরে আগুন লাগার কারণ হচ্ছে ধোঁয়া, অর্থাৎ আমরা দূরে ধোঁয়া দেখেই কিন্তু কি বুঝতে পারি যে কি দূরে নিশ্চয়ই আগুন লেগেছে, কারণ আমরা জানি যে কি ধোঁয়া থেকে আগুনের উৎপত্তি হয়। এই যে আমরা দূরে ধোঁয়া দেখে বললাম যে আগুন লেগেছে দূরে, ওই জিনিসটা কিন্তু আমরা অনুমানের ভিত্তিতেই বলি, কেননা আমরা অতীতে দেখেছি যে কি ধোঁয়া থেকেই তোমার আগুনের উৎপত্তি হয়, যার কারণে আমরা অনেকটা শিওর হয়ে বলি যে কি নিশ্চয়ই দূরে কোথাও আগুন লেগেছে। এইটাকে বলা হচ্ছে, এই ধরনের ধারণাগুলোকে বলা হচ্ছে তোমার কি অনুমান। সো অনুমানের প্রকারভেদ তোমরা দেখতে পাবে যে কি আজকে আমরা অনুমানের যে প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেখানে অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে তোমার আরোহ অনুমান, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনডাকটিভ ইনফারেন্স। দ্বিতীয়টি হচ্ছে তোমার অবরোহ অনুমান, যেটাকে ইংরেজিতে বলা হয় আর ডিডাকটিভ ইনফারেন্স। সো আমরা প্রথমে আরোহ অনুমান কি সেটা নিয়ে আলোচনা করব। আরোহ অনুমানের ক্ষেত্রে যেটা হয় সেটা তুমি দেখবে যে ওইখানে তোমাকে লেখা থাকবে যে কি কম ব্যাপক ধারণা থেকে আমরা একটি বেশি ব্যাপক ধারণায় উপনীত হই। আর সেটা কিভাবে উপনীত হই আমরা, সেটা কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত বা যুক্তি, সংশ্লেষক যুক্তিবাক্য আমরা প্রতিষ্ঠা করি বা একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হই। তো এটা কিভাবে উপনীত হই আমরা সেটা আমাদের জানতে হবে। তোমাদের বলে রাখি, আমরা যখন আরোহ অনুমান এবং অবরোহ অনুমান নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু তোমার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত এই দুটা বিষয় চলে আসে। তো এখন আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত কি সেটা আমাদের বুঝতে হবে, তা না হলে আমরা কিন্তু আলোচনা করতে গেলে আশ্রয় বাক্য বললে তোমরা বুঝবে না। সেজন্য আশ্রয় বাক্য কি সেটা আমরা আগে একটু বলি। আশ্রয় বাক্য হচ্ছে তোমার একটি সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ যেটার উপর বেস করে আমরা একটি সিদ্ধান্তে বা সার্বিক সত্যে উপনীত হয়ে থাকি। তো তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা বিষয়টা। আমি উদাহরণটা দিচ্ছি। প্রথমে আমরা আরোহ অনুমানের উদাহরণ দিব। যেমন আমি এখানে লিখেছি কি, প্রথম আমি লিখলাম যে প্লেটো হন একজন জ্ঞানী।
এরপর আমি লিখলাম সক্রেটিস হন একজন জ্ঞানী, অ্যারিস্টটল হন একজন জ্ঞানী এবং রাসেল হন একজন জ্ঞানী। সর্বশেষ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে জগতের সকল দার্শনিক হন জ্ঞানী। আমরা জানি কি প্লেটো হচ্ছে একজন দার্শনিক, সুতরাং যারা দার্শনিক তাদেরকে আসলে জ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়, সেজন্য আমি লিখলাম এখানে প্লেটো হয় একজন জ্ঞানী। পরবর্তীতে আমি জানি কি সক্রেটিসও একজন দার্শনিক, তাই আমি লিখলাম সক্রেটিস হয় একজন জ্ঞানী। এরপর আমি জানি অ্যারিস্টটলও একজন দার্শনিক, তো আমি লিখলাম অ্যারিস্টটল হয় জ্ঞানী। এরপর আবার আমরা জানি কি বার্ট্রান্ড রাসেল, যিনি তোমার আধুনিক দর্শনে অনেক ভূমিকা রেখেছেন, তিনিও কিন্তু একজন দার্শনিক, সুতরাং তিনিও একজন জ্ঞানী। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কি চারজনকে আমরা বিশ্লেষণ করে দেখলাম যে কি যেহেতু যারা দার্শনিক তাদেরকে জ্ঞান হিসেবে এখানে অভিহিত করা হচ্ছে, সেহেতু আমরা বলতে পারি যে কি সুতরাং জগতের সকল দার্শনিক হন জ্ঞানী। আর এই জিনিসটা আমরা কিন্তু এমনি এমনি উপনীত হইনি, আমরা কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে, বিশেষ দৃষ্টান্ত মানে কি একজন একজন করে, অর্থাৎ প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, রাসেল এগুলো একজন একজন করে আমরা লিখে এখানে বুঝতে পারলাম যে কি আসলে যারা দার্শনিক, অর্থাৎ এই পৃথিবীতে যত দার্শনিক রয়েছেন তারা সকলেই নিশ্চয়ই জ্ঞানী। সেজন্য আমরা না লিখে আমরা একটা সিদ্ধান্তে চলে আসছি যে কি সুতরাং জগতের সকল দার্শনিক হন জ্ঞানী। এটা কিন্তু আমরা অনুমানের ভিত্তিতে আসলেও আমরা কিন্তু কতগুলো বিশেষ দৃষ্টান্ত প্রত্যক্ষ করে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সো তোমাকে আরোহ অনুমানে অবশ্যই মনে রাখতে হবে যে কি আরোহ অনুমানে তোমার কম ব্যাপক আশ্রয়বাক্য থেকে আমরা একটি বেশি ব্যাপক সিদ্ধান্তে উপনীত হই। এখানে কম ব্যাপক আশ্রয়বাক্য হচ্ছে কোনগুলা? প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, রাসেল, এই আমি চারজনের যে নাম লিখেছি এই নামগুলি হচ্ছে তোমার একটি একটি নাম হচ্ছে বিশেষ দৃষ্টান্ত, বা এগুলোকে আমরা আশ্রয়বাক্য হিসাবে আখ্যায়িত করতে পারি। তবে এগুলো হচ্ছে তোমাকে কম ব্যাপক আশ্রয়বাক্য, অর্থাৎ এইখানে তোমার আমি যেটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে কি জগতের সকল দার্শনিক হয় জ্ঞানী। এই জগতের সকল দার্শনিক যে বলেছি এটা হচ্ছে তোমার বেশি ব্যাপক সিদ্ধান্ত, অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে কি আরোহণ মানে কম ব্যাপক আশ্রয়বাক্য বা কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক, অর্থাৎ সকলের জন্য গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সো এখানে আমি লিখেছি জগতের সকল দার্শনিক হন জ্ঞানী, এটি একটি সার্বিক সিদ্ধান্ত বা সকলের কাছে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত, অর্থাৎ এই সিদ্ধান্তটি এখানে আশ্রয়বাক্য চেয়ে তোমার বেশি ব্যাপক। সুতরাং আরোহণ মানে আমাদের মনে রাখতে হবে যে কি আরোহণ মানে যখনই আমরা কোনো উদাহরণ দিতে যাব তখন আমরা কম ব্যাপক আশ্রয়বাক্য থেকে একটি বেশি ব্যাপক সিদ্ধান্তে উপনীত হই। সিদ্ধান্ত হচ্ছে কি সুতরাং জগতের সকল দার্শনিক হন জ্ঞানী, এটি হচ্ছে সিদ্ধান্ত কিন্তু তোমার একটাই হয় আর সেটা সবার সেই হয়ে থাকে। সো এখানে তোমরা বুঝতে পারছো এখন আরোহ অনুমান কি। আরোহ অনুমানে আমরা কম ব্যাপক আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তে উপনীত হয় এবং আরোহ অনুমানে সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক বা বড় হয়ে থাকে। অন্যদিকে তোমার এবার আমরা আলোচনা করব অবরোহ অনুমান নিয়ে। অবরোহ অনুমানের ক্ষেত্রে তোমার কি বেশি ব্যাপক আশ্রয়বাক্য থেকে আমরা একটি কম ব্যাপক সিদ্ধান্তে উপনীত হই। অবরোহ অনুমানের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে কি আমরা যে সিদ্ধান্তে উপনীত হয় সেটি আশ্রয়বাক্য চেয়ে বেশি ব্যাপক হতে পারবে না, অর্থাৎ আশ্রয়বাক্য যেটা আমি লিখবো সেটা চেয়ে বড় হতে পারবে না, আবার তবে তোমার সমান হতে পারবে, অর্থাৎ ইকুয়াল হতে পারবে, বাট আশ্রয়বাক্য যেটা থাকবে সেটা থেকে বড় হতে পারবে না। আশ্রয়বাক্য তোমার অবরোহ অনুমানে সবসময় বড় হয়ে থাকে। সো তোমাকে বুঝতে হবে যে কি আরোহ অনুমানে আমরা উদাহরণ দিতে গেলে কম ব্যাপক আশ্রয়বাক্য থেকে শুরু করব এবং সিদ্ধান্তে গিয়ে উপনীত হবে যে একটি বেশি বাক্যে সিদ্ধান্তে আমরা উপনীত হব, অর্থাৎ একটা ব্যাপক সিদ্ধান্তে আমরা উপনীত হব কম ব্যাপক আশ্রয়বাক্য থেকে। কিন্তু অবরোহ অনুমানে সেটা কিন্তু না। অবরোহ অনুমানের শুরুতে আমরা বেশি ব্যাপক আশ্রয়বাক্য থেকে শুরু করব, সেটা এক বা একাধিক হতে পারে, অর্থাৎ একটি আশ্রয়বাক্য থেকে আমরা কম ব্যাপক সিদ্ধান্ত উপনীত হতে পারে, আবার একাধিক আশ্রয়বাক্য থেকেও অবরোহ অনুমানে কম ব্যাপক সিদ্ধান্তে উপনীত হতে পারি। সো তোমাকে উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন এখানে আমি প্রথমে লিখেছি কি সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ। প্রথমে আমরা একটি কি বেশি ব্যাপক আশ্রয়বাক্য লিখেছি, তারপর আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কি কোনো বিজ্ঞ মানুষ হন তোমার দার্শনিক, অর্থাৎ এখানে আমরা বোঝাতে চেয়েছি যে কি বিজ্ঞ মানুষের সংখ্যা কিন্তু একাধিক হয় না,
বিজ্ঞরা অর্থাৎ জ্ঞানী খুব কমই হয়ে থাকে। সেজন্য আমরা যারা জ্ঞানী তাদেরকে আমরা এখানে লিখেছি কি কোনো কোনো বিজ্ঞ মানুষ বা কোনো কোনো জ্ঞানী মানুষ হন দার্শনিক। কারণ সকল দার্শনিক অর্থাৎ যারা দার্শনিক আমরা জানি কি তারাই জ্ঞানী। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে কি কোনো কোনো বিজ্ঞ মানুষ হন দার্শনিক। কারণ যারা দার্শনিকের সংখ্যা কিন্তু বেশি না, কারণ যারা বিজ্ঞই তারা কিন্তু দার্শনিক হয়ে থাকে। সেজন্য আমি এখানে প্রথমে কি লিখলাম, সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ, সুতরাং কোনো কোনো বিজ্ঞ মানুষ হন দার্শনিক। এই যে আমি প্রথমেই লিখলাম সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ, এটা হচ্ছে কি একটি ব্যাপক আশ্রয় বাক্য, যেটা থেকে আমরা কম ব্যাপক সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটা হচ্ছে তোমার কি একটি আশ্রয় বাক্য থেকে আমরা কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। কিন্তু অবরোহ অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে তোমার একটি ব্যাপক আশ্রয় বাক্য থেকে তোমার একটি কম ব্যাপক সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, আবার একাধিক আশ্রয় বাক্য থেকে তোমার একটি কম ব্যাপক সিদ্ধান্ত বা সমান সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সেটা কীরকম, সেটা হচ্ছে তোমার আমরা প্রথমে অবরোহ অনুমানে এটা দেখলাম একটি আশ্রয় বাক্য থেকে কীভাবে বেশি ব্যাপক সিদ্ধান্তে একটি বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে একটি কম ব্যাপক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এবার আমরা দেখব একাধিক আশ্রয় বাক্য থেকে কীভাবে একটি কম ব্যাপক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, অর্থাৎ অবরোহ অনুমানের ক্ষেত্রে। এখানে আমরা লিখতে পারি যে কি আমি এখানে লিখলাম যে কি সকল বিজ্ঞানী হন গবেষক, তারপর লিখলাম নিউটন হন একজন বিজ্ঞানী, সুতরাং নিউটন হন গবেষক। এটা হচ্ছে তোমার কি একাধিক আশ্রয় বাক্য থেকে কীভাবে কম ব্যাপক সিদ্ধান্ত বা সমান ব্যাপক সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি অবরোহ অনুমানের ক্ষেত্রে। কারণ অবরোহ অনুমানের ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে তোমার কিন্তু কি সিদ্ধান্তে উপনীত হয়। সো যে সিদ্ধান্তটি আমরা উপনীত হয় সেটা কিন্তু আশ্রয় বাক্য চেয়ে কম হতে হবে, না হলে সমান হতে হবে। এটা হচ্ছে কি অবরোহ অনুমানের বৈশিষ্ট্য। বই আছে তোমরা দেখতে পাবে, তোমরা অধ্যয়ন করলে বিষয়টা বুঝতে পারবে। শুধু এইটুকু মনে রাখতে চলবে যে অবরোহ অনুমানের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি আমরা উপনীত হয় সেটি আশ্রয় বাক্য চেয়ে কম ব্যাপক হয়ে থাকে। কারণ অবরোহ অনুমানে আমি এখানে শুরুতে লিখেছি কি সকল বিজ্ঞানী হন গবেষক। সো আমি সকল দিয়ে শুরু করেছি, অর্থাৎ বেশি ব্যাপক আশ্রয় বাক্য দিয়ে শুরু করেছি অবরোহ অনুমানে। শেষে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে কি নিউটন হয় গবেষক, অর্থাৎ নিউটন হন একজন বিজ্ঞানী। এই দুইটা হচ্ছে তোমার কি আশ্রয় বাক্য। আর নিউটন যেহেতু বিজ্ঞানী সেহেতু আমরা আলটিমেটলি বলতে পারি যে কি নিউটন হয় একজন গবেষক। এ হচ্ছে তোমার কি অবরোহ অনুমান এবং আরোহণ অনুমানের বৈশিষ্ট্য, যেগুলো আমরা উদাহরণ দিতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে যে কি আরোহণ অনুমানের ক্ষেত্রে আমরা কম ব্যাপক আশ্রয় বাক্য থেকে শুরু করি, অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্ত ভিত্তিতে আমরা একটি ব্যাপক সিদ্ধান্তে উপনীত হয়। অবরোহ অনুমানের ক্ষেত্রে তোমার আমরা বেশি ব্যাপক আশ্রয় বাক্য দিয়ে শুরু করি এবং সিদ্ধান্তটি তোমার আশ্রয় বাক্য চেয়ে ব্যাপক হতে পারবে না, তবে সমান হতে পারবে। এ হচ্ছে তোমার আজকে আমার আলোচ্য বিষয় থেকে আমরা যেটা আলোচনা করলাম অনুমানের প্রকারভেদ নিয়ে। অনুমান দুই প্রকার, আরোহ অনুমান এবং অবরোহ অনুমান। আরোহ অনুমান কি এবং অবরোহ অনুমান কি আমি তখন আলোচনা করেছি, বইয়ে আছে, তোমরা পড়লে আরও বুঝতে পারবে। যাই হোক, আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস আবারও দেখা হতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ।